নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, নাম বৈরাগ্যের রং। সঙ্গে থাকুন। গেরুয়াধারী, তবে জটা জুটোধারী নয়। আধুনিক সন্ন্যাসীরা যেমন হয়ে থাকেন তেমনি আর কি। চোখে চশমা, হাতে ঘড়ি, পায়ে হরিণের চামড়ার শৌখিন চটি। গেরুয়ার ঔজ্জ্বল্যে ধরা পড়ছে জমিটা রেশমি। বেনারসগামী ট্রেনের একখানি ফার্স্ট ক্লাস কামরার একটা জানলার ধারে বসেছিলেন স্বামীজি। সঙ্গে একটা চামড়ার সুটকেস, খান 2 ইংরেজি ম্যাগাজিন, একটি পাতলা কম্বলে জড়ানো পাতলা ধরনের 2টি মাথার বালিশ। কৃচ্ছ সাধনের কাল এদের পার হয়ে গেছে। বিলাসিতা আর কৃচ্ছ সাধনের ভেদ লুপ্ত হয়েছে। জ্ঞানী সন্ন্যাসী। স্বামীজি বেনারসে চলেছেন একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে। 3 দিনব্যাপী সেই সম্মেলনে নানা সম্প্রদায়ের সাধু সন্ত মিলিত হয়ে কিভাবে অধঃপতিত হিন্দু ধর্মের পুনরুদ্ধার সম্ভব সেই আলোচনা করবেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন এখনো ছাড়েনি, তবে ছাড়ে। 4 বার্থের এই কামরাটার একটি বার্থ তাঁর দখলে। বাকি 3 জন দখলদার এখনো এলো না দেখে একটু বিস্মিত হচ্ছিলেন স্বামীজি। যদিও সন্ন্যাসীর বিস্ময় বা কৌতূহল নিষেধ, তবু গাড়িটা প্রায় নড়ে উঠতে দেখে স্বামীজি উঠে দাঁড়িয়ে দরজার পাশে ঝোলানো রিজার্ভেশন স্লিপটা আর একবার দেখে নিলেন। হ্যাঁ, স্লিপটা এখনো ঝুলছে। আঁকা বাঁকা অক্ষরে লেখা রয়েছে মিসেস মুখার্জি, মিসেস ব্যানার্জি অ্যান্ড মাস্টার চ্যাটার্জি। 3টি সহযাত্রীর মধ্যে 2টি মহিলা আর একটি বালক দেখে বিশেষ খুশি হননি স্বামীজি। কেবলমাত্র পুরুষ হলেই নিশ্চিন্ত হওয়া যায়, অবাঙালি হলেই আরও ভালো। কিন্তু এলো কই এরা? যথারীতি ঘণ্টা পড়া শেষ হয়ে গাড়িটা একবার ধাক্কা খেয়ে দুলে উঠতেই স্বামীজির বুকটা নিতান্ত স্বার্থপর সংসারী জীবের মতোই একটা স্বস্তির নিঃশ্বাসে দুলে উঠল। কোনো কারণে এরা তাহলে এলো না। মন্দ কি? ভালোই তো। কিন্তু স্বস্তির নিঃশ্বাস শেষ হতে না হতেই দুরন্ত ঝড়। গাড়ি নড়ে ওঠার পর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল 3টি প্রাণী। অপর একজন দাঁড়িয়ে থাকলো প্ল্যাটফর্মে। ভালো করে বস চাঁদু। খুব আশা গেছে, বলল নিচে দাঁড়িয়ে থাকা যুবকটি। বালকটির রুমাল নাড়বার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। দরজায় দাঁড়িয়ে রুমাল নেড়ে চিৎকার করলো, গুড বাই অনিলদা। ফর্সা মোটা সোটা ছেলে, সন্দেহ নেই ভাগ্যবানের ঘরের। হাফ প্যান্টের নিচে গোল গোল নিটোল পা দুখানি দেখলেই বোঝা যাচ্ছে শুধু আদরেই মানুষ। স্বামীজি তাকিয়ে না দেখলেও এক নজরে দেখে নিলেন। ভাবলেন 3 জনের মধ্যে কি সম্বন্ধ? যুবকটি বা কে হওয়া সম্ভব? পরক্ষণেই একটা ম্যাগাজিন তুলে সামনে ধরলেন। হ্যাঁ, একটু আশ্চর্য তিনি হয়েছেন। 3 জন সহযাত্রীর একটি বৃদ্ধা, একটি তরুণী এবং একটি বালক। এ দেখে আশ্চর্য হবার কিছু ছিল না। আশ্চর্য হলেন এই দেখে তরুণীটি গেরুয়াধারিণী, অথচ সঙ্গের 2 জন এবং লটবহরের চেহারায় এটা বেমানান। অবশ্য তার গেরুয়া বসনের মধ্যে বেশ ছিমছাম ভাব। গায়ে সুন্দর ফিট করা পরিষ্কার একটি গেরুয়া ব্লাউজ, সিল্কের গেরুয়া থান পিঠে আঁচল ফেলে পরা, পায়ে গেরুয়ায় ছোপানো রাবারের চটি, রুক্ষ চুলেও কিছুটা পারিপাট্য, মোমে মাজা হাত দুখানি সম্পূর্ণ নিরাভরণ বটে, তবে গলায় একটি উজ্জ্বল লাল প্রবালের মালা, চোখে সোনার ফ্রেমে চৌকো চশমা। চেহারা দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ঘরের। সঞ্চারিণী পল্লবিনী লতা না বিদ্যুৎ শিখা? সবলে আবার নিজের মনকে ম্যাগাজিনের পৃষ্ঠায় নিবিষ্ট করতে চেষ্টা করেন স্বামীজি। আশ্চর্য, এরকম অযথা কৌতূহল অথবা এমন অশোভন তুলনা স্বাদ তাঁর তো কখনো হয় না। প্রতিনিয়ত হাজারে হাজারে মেয়ে দেখছেন, তাদের আশ্রমেই অহরহ আসছে কত সুন্দরী নারী, কত তরুণী কুমারী। তবে মনকে প্রশ্ন করে উত্তর জোটান স্বামীজি। এর কারণ বোধ হয় তরুণীর গৈরিক বাস।
তাই হয়তো একটা সমগোত্র ভাব যাচ্ছে। গৈরিক বসনা সন্ন্যাসিনী সে আলাদা, কিন্তু এমন একটি রঙে রসে উজ্জ্বল ঘরোয়া মেয়ের গৈরিক বাস আশ্চর্য বই কি। ফ্যাশন নয় তো? তাই সম্ভব। কত রকম ফ্যাশনই তো আজকাল করছে মেয়েরা। গাড়ি চলার সঙ্গে সঙ্গেই ছেলেটি যা দাপাদাপি শুরু করলো সেটা দেখবার মতো। জিনিসপত্রগুলো যথাস্থানে রাখবার ছুতোয় বেপরোয়া টানাটানি করে 2-4 বার লাফিয়ে আপার বাড়তে উঠে আর নেমে এবং আবোল তাবোল কথা স্রোতে গাড়ির মধ্যে বর্গির হাঙ্গামা জুড়ে দিল সে। গেরুয়া রং দেখে অভ্যস্ত বলেই কি তার এই দিকপাতহীন দুরন্তপনা? নইলে স্বামীজিকে দেখলে, দেখেছেন তো তিনি, নিতান্ত অবোধ শিশুও একটু স্থির হয়ে বসে থাকে। তার কথার স্রোতের মধ্যে থেকে এদের কিছু কিছু তথ্য জেনে ফেলা যায়। স্বামীজি অনুমান করেন এরাও চলেছেন নিখিল ভারত সনাতন ধর্ম সম্মেলনে, এবং এও অনুমান করা যায় খেয়ালটা তরুণীরই, বৃদ্ধা তার পিতামহী, বালকটি ভাই। স্বামীজি ভাবেন কুমারী না বিধবা। বালকটি যদি সহোদর হয় তাহলে বিবাহিতা অর্থাৎ বিধবা, কারণ পদবী আলাদা। অন্যরকম ভাই হলে অন্য কথা। আবার বৃথা কৌতূহল, মনকে চোখ রাঙান স্বামীজি। বৃদ্ধা মহিলাটি নাতিকে নিবৃত্ত করার অনেক চেষ্টা করলেন, কিন্তু সে চেষ্টা বালির বাঁধ। তরুণীটি কিন্তু একেবারে স্তব্ধ, নীরব। বোধ করি গাড়িতে স্বামীজির উপস্থিতিই তার নীরবতার কারণ। কিন্তু ভাইয়ের অদ্ভুত দুরন্তপনায় রীতিমতো বিরক্ত যে হচ্ছিল তা বোঝা যাচ্ছিল ভুরুর কুঞ্চনে, ঠোঁটের আকুঞ্চনে। অবশেষে বোধ করি ধৈর্য রক্ষা অসম্ভব হয়ে ওঠে। চাঁদু! তীক্ষ্ণ অথচ মৃদু একটি ডাক। চাঁদু এক মুহূর্ত থামে। কাশি যাবার আগে কি বলেছিলে? চাঁদু নীরব। বলো কি বলেছিলে? চাঁদু গম্ভীরভাবে বলে, বলেছিলাম নিয়ে গেলে দুষ্টুমি করব না। এটা তাহলে কি হচ্ছে? চাঁদু আরও গম্ভীরভাবে বলে, কি আবার হচ্ছে? খিদে পেয়েছে তাই। মানুষের যেন খিদে পায় না। মুখ ফিরিয়ে হাসি গোপন করতে গিয়ে সদরেই হেসে ফেলতে হয়। সন্ন্যাসীর নিয়ম লঙ্ঘন করে স্বামীজিও হেসে ফেলেছেন। সৌম্য শান্ত মুখে হাসিটি কি উজ্জ্বল, কি পবিত্র। ঠিক বলেছ খোকা। এরা ভুলে যাচ্ছেন যে মানুষের প্রধান ধর্মই হলো খিদে পাওয়া। খোকা অর্থাৎ চাঁদু অভিযোগের সুরে বলে, দেখুন তো, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনিও যা বোঝেন এরা তা বুঝবে না। স্বামীজি তেমনি সৌম্য হাস্যে বলেন, এরাও তো সাধু সন্ন্যাসী। এই পরিহাসটুকুর লোভ সংবরণ করতে পারলেন না কেন কে জানে। ছাই সন্ন্যাসী, জামাইবাবুকে খুঁজবে বলে তাই। চাঁদু! এবারে স্বর আরও মৃদু, আরও তীক্ষ্ণ। আচ্ছা বাবা, আচ্ছা, খেতেও চাই না, কথা কইতেও চাই না, আমি শুচ্ছি বলেই অপ্রতিভ চাঁদু বোধ করি লজ্জা ঢাকবার জন্যই ঝুপ করে পাশ ফিরে শুয়ে পড়ে, বলা বাহুল্য গাড়ির দেয়ালের দিকে মুখ করে। জামাইবাবুর প্রসঙ্গ যে অবক্তব্য এ তো চাঁদুর অজানা নয়। তবু কেনই যে ছাই বলে ফেলে। দিদির বিয়ের 1 মাস আগে জন্মেছে সে, তবু এমনভাবে জামাইবাবুর কথা বলে বসে, মনে হয় যেন কতই দেখেছে তাকে। অবশ্য দোষও নেই বেচারার। ক্রমাগত ঠাকুমার কাছে খেয়েদার আক্ষেপোক্তি শুনতে শুনতে এ বিষয়ে পাকাপোক্ত হয়ে উঠেছে সে। কেউ চাঁদুর দিকে তাকাচ্ছে না, কেউ চাঁদুর কথা ভাবছে না। দিদি একখানা বই নিয়ে পড়তে শুরু করে দিয়েছে। চাঁদুর আর সহ্য হয় না। মুখ ফিরিয়ে থাকতে থাকতেই হঠাৎ বলে ওঠে, বকবার কথা মনে থাকে, আর রেলগাড়ি চড়লেই যে আমার খিদে পায় তা কারোর মনে থাকে না। ক ঘন্টা আগে খেয়ে বেরিয়েছিস চাঁদু? জানি না। কিন্তু এখন খাবার কোথায় পায় বল? হ্যাঁ? চাঁদু চমকে উঠে বলে, কিছু খাবার আনোনি? না তো। তাহলে সারাদিন কি এত গোছালে কচু পোড়া? তরুণী এতক্ষণ নীরব ছিল তো, এখন আবার বুঝি কথার খেলায় মারতে চায়। তাই গম্ভীর মুখ করে বলে, গোছালাম আমার নিজের জিনিসপত্র, তোর খাবারের কথা আমার মনেই ছিল না। মনেই ছিল না? বাহ, বেশ। এতক্ষণ ঠাকুমা সকৌতুকে তাকিয়ে বসেছিলেন। এবার বলেন, কি হচ্ছে রানী? কেন খ্যাপাকে আরো খ্যাপাচ্ছিস? ভালোও লাগে না রে চাঁদু, অনেক খাবার এনেছি।
খিদে তো পাবেই, তখন স্ফূর্তির চোটে কিছু খেয়েছে নাকি? বলেই ঠাকুমার সঙ্গে আনিত একটি বোতল থেকে গঙ্গা জল ঢেলে হাত ধুয়ে একটি বড় পিতলের কৌটো টেনে বার করে হঠাৎ স্বামীজিকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা, অপরাধ না নেন তো একটা কথা বলি। স্বামীজি সচকিতে বলেন, আমায় বলছেন? হ্যাঁ বাবা, বলছি কি, সঙ্গে ভালো সন্দেশ আছে, বাবার সেবা চলবে। তরুণীটির কণ্ঠে অস্ফুট একটা প্রতিবাদ। ঠাকুমার প্রগল্ভতায় তার অস্বস্তি না হয়ে পারে না। সাধু মানুষের সঙ্গেও ওর আত্মীয়তা পাতানো যায়, মুশকিল। স্বামীজি হাতের বই মুড়ে স্মিত মুখে বলেন, আগে না, খুব ভালো করে আনা বাবা। মায়ের হাতে সব জিনিসই ভালো মা, কিন্তু অসময়ে খাবার অভ্যাস নেই। বৃদ্ধা দুঃখিত স্বরে বলেন, সামান্য কিছু খেলেও। আহ ঠাকুমা, তুমি মানুষকেও তো বিরক্ত করো কেন বলো তো? স্বামীজি মুহূর্তের জন্য তরুণীর বিব্রত বিরক্ত মুখের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিয়ে বলেন, বিরক্ত কিসের? মায়ের জাত, সন্তানকে খাইয়েই খুশি, বিধাতা প্রদত্ত প্রকৃতি। আপনি জানেন না, আমার ঠাকুমাটিকে বিধাতা ওই প্রকৃতিটি ভুলে ভুলে 4 বার দিয়ে ফেলেছেন। সামান্য কৌতুকের হাসি হাসেন স্বামীজি। চাঁদুর খাওয়া পর্ব চলতে থাকে। ঠাকুমা গল্প জুড়ে দেবার চেষ্টা করেন। বাবা বোধহয় বেলুড় মঠের? আগে হ্যাঁ। বাবার কি বাড়ি পর্যন্তই যাওয়া হবে? আগে হ্যাঁ। ওখানেই থাকা হয়? আগে না, দিন 4 জন্য যাচ্ছি। কোথায় ওঠা হবে? যে কাজে যাচ্ছি সেখানে থাকার ব্যবস্থা হয়েছে। কোনো প্রচারে যাচ্ছেন বুঝি? রানীর মুখে আবার স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ। স্বামীজি কিন্তু সমান প্রসন্ন। প্রচার? তাও বলতে পারেন, নিজের দলের মত প্রচার। ওই হিন্দু ধর্ম সম্মেলনে নাকি? আগে হ্যাঁ। রানীর মুখে আনন্দ আর বিস্ময়, যা অনুমান করছিল ঠিক তাই। ঠাকুমা মহোৎসাহে বলেন, আমরাও তো ওইখানেই যাচ্ছি। আমার এই নাতনির বাতিক, আর বাতিকই বা বলবো কেন, দুঃখের বরাত। যেখানে শুনবে সাধু সন্ন্যাসীর মেলা সেখানেই ছুটবে। ঠাকুমা, বৃথা ও শান্তির ব্যাঘাত করছো কেন? ঠাকুমা নাতনিকে ভয় করেই থাকেন, কিন্তু আজ সহসা যেন বুকের বল বেড়ে গেছে তার। ধমকে সুরে বলেন, তুই থাম দেখি, শুধু ছুটে ছুটে দেশ বিদেশে ধাওয়া করলেই হবে? খোঁজপত্র না করলে? শুনুন বাবা, আমার এই নাতনিটির আজ 8 বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পরেই জামাই নিরুদ্দেশ। কেউ বলে হিমালয়ে তপস্যা করতে গেছে, কেউ বলে নিলয়ানন্দ না কি যেন নাম নিয়ে বেলুড় মঠের শিষ্য হয়েছে। স্বামীজি অস্ফুট একটা বিস্ময়ের শব্দ করে বলেন, খোঁজ নেননি ভালো করে? করেছি বই কি বাবা, তবে তেমন করে আর কে করবে, বাপ নেই, শ্বশুর নেই। ঠাকুমা, রানীর কণ্ঠে হতাশ সুর, আমি শুচ্ছি। টক করে আপার বাড়তে উঠে পড়ে একেবারে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে রানী। দেখুন, স্বামীজি মৃদু শান্ত কণ্ঠে বলেন, উনি বোধহয় এসব আলোচনায় ক্লেশ পাচ্ছেন। পাক, ক্লেশ দুঃখ তো ওর সঙ্গের সাথেই। আপনাকে যখন পেয়েছি তখন একটু অনুসন্ধান না করে ছাড়ব না। আপনি তো আপনার মনে কিছু করবেন না বাবা। নাম? জ্ঞানানন্দ। মা বাপের ঘর শূন্য করেই যেসব চলে আসো বাবা। ব্রহ্মাণ্ড জুড়েই তো আমাদের পিতামাতা মা। জানি বাবা। বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলেন, ওসব বড় বড় কথা শুনেছি তো ঢের, মন মানে কই। সে যাক, বলছিলাম কি, আপনাদের খাতাপত্র দেখে যদি একবার খোঁজ করেন ওই নামে কেউ আছে কি না। কি নাম বললেন? নিলয়ানন্দ। নিলয়ানন্দ? স্বামীজি মুহূর্ত চুপ করে থেকে বলেন, আমাদের এলাহাবাদ ব্রাঞ্চে নিলয়ানন্দ নামে একজন আছেন, বয়স কম। শুনেছিলাম বিবাহিত বলে মহারাজ প্রথমে কিছুতেই গেরুয়া দিতে রাজি হননি, অবশেষে মিনতিতে পড়ে। না দেখলেও বুঝি অনুভব করেন স্বামীজি, চাদর ঢাকার অন্তরালে একটি হৃদয় স্পন্দিত হয়ে ওঠে। ঠাকুমা ব্যগ্রভাবে বলেন, তাহলে হয়তো ওই নামই হবে, আপনি একটু খোঁজ করবেন বাবা। করতে পারি। স্বামীজি ঈষৎ ইতস্তত করে বলেন, কিন্তু তিনি যখন স্বেচ্ছায় এরকম স্ত্রী, সংসার ইত্যাদি ত্যাগ করে
বৈরাগ্যের পথে গিয়েছেন, তখন তার খোঁজ করে লাভ কি? তাছাড়া আমাদের হলো জনসেবার ব্রত। ছোট ছোট সংসারের গণ্ডির বাইরে বড় সংসার করছি। আমরাও তো একরকম সংসারই, আক্ষেপ কিসের? সে কথা তো আমিও বলি, কিন্তু ও হতভাগীকে কে বোঝাবে বাবা? ও বলে একবার দেখা করে জিজ্ঞেস করতে চায়, কেন এরকম করলে? স্বামীজি রীতিমতো অস্বস্তি অনুভব করেন। এই যেন আড়ালে আড়ি পেতে কারো গোপন কথা শোনা। অথচ এই প্রগলভা বৃদ্ধাকে থামাবেনি বা কি করে? অতএব মৃদু হাস্যে বলেন, এই কি একটা প্রশ্ন হলো মা? ভগবান বুদ্ধ কেন করেছিলেন? শ্রী চৈতন্য কেন করেছিলেন? সেই তো কথা, কিন্তু আমারও যে মস্ত জ্বালা। কোনো দিকে কোনো অভিভাবক নেই। আমি মরলেই সব ফর্সা। নাতনিকে তো দেখলেন, যৌবনে যোগিনী। ও বলে যদি কখনো তার দেখা পায়, যেন তার সামনে দাঁড়াবার যোগ্য হতে পারি। ঘৃণায় না মুখ ফিরিয়ে চলে যান। তাই এই বেশ। সেই দুদিনের দেখা স্বামী যেন ধ্যান জ্ঞান। তার ফটো নিয়ে পুজো করছে, ধূপ জ্বালছে। স্বামীজি এই প্রসঙ্গের শেষ করতেই বোধ করি তাড়াতাড়ি বলেন, আচ্ছা, আমি খোঁজ করব। কিন্তু এই একাগ্রতা, এই নিষ্ঠা একজন মানুষের প্রতি আরোপ না করে আত্মানুসন্ধানে ব্যাপৃত হতে পারলে যে উনি নিজেই। ঠাকুমা বাধা দিয়ে আক্ষেপের সুরে বলেন, হাই কপাল! সেই বয়স কি ওর? না সত্যিই সেই মন? এ শুধু বৈরাগ্যের ছল, আপনার মনকে আপনি ভোলানো। রাত হয়েছে মা, শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, সন্ধান করব। বলে একটা আলো নিভিয়ে দিয়ে নরম নরম দুটো বালিশে মাথা ডুবিয়ে কম্বলখানা মুড়ি দিয়ে শুয়ে পড়েন স্বামীজি। বরাবরের মতো নিশ্চিন্ত শান্তির ঘুম আসে না। বৃদ্ধার শেষ কথাটা বারবার মনের মধ্যে উচ্চারিত হতে থাকে। এ শুধু বৈরাগ্যের ছল, আপনার মনকে আপনি ভোলানো। জগৎ জুড়ে তা শুধু এই মন ভোলানোই চলছে। অপরের চোখেও তাহলে ধরা পড়ে। স্বামীজির জন্য অভ্যর্থনার আয়োজন আছে। অদূরে গাড়ি নিয়ে অপেক্ষমান পরিচিত ছেলে দুটিকে হাতের ইশারায় আরেকটু অপেক্ষা করতে বলে স্বামীজি বৃদ্ধাকে প্রশ্ন করেন, মায়ের এখানে থাকার ভালো ব্যবস্থা আছে তো? তা আছে। এখানে বাড়ি আছে আমাদের। কর্তার বাতিক ছিল, সকল বড় বড় তীর্থস্থানে বাড়ি করে রেখে গেছেন। ভোগ করবারই কেউ নেই। শুধু বলছিলাম কি, রানী বলছিল। রানী তুই নিজেই বল না। ঠাকুমার গতরাত্রির আলোচনার বহরে রানীর মুখ তোলায় দায় হচ্ছিল। তবু সে যেন কিছু শোনেনি, সে যেন ঘুমোচ্ছিল, এই মনোভাব এনে সপ্রতিভভাবে বলে, শুনছি নাকি 10-12 হাজার প্রতিনিধির সমাগম হবে। বেশিই হবে। স্বামীজি হাসেন। আমাদের দেশে সম্প্রদায়ের তো সংখ্যা নেই। বড় বড় স্বামীজি মহারাজদের সঙ্গে ছোটোখাটোরাও আসবেন তো। মানুষের মধ্যে বড় ছোটোর কি আছে, আসবেন অনেকেই। এইসব জায়গায় আমাদের মতো বাজে লোকদের তো প্রবেশ অধিকার নেই। অধিকার অবশ্যই আছে, তবে স্থান সংকুলানের প্রশ্নই প্রধান। রানী আরও সপ্রতিভভাবে বলে, সেই জন্যই তো আপনাকে বিরক্ত করা। ঠাকুমার কবলে পড়ে কাল অনেক বিব্রত হয়েছেন, আজ আবার আমার। বলেই থেমে যায় রানী। মুখের রং রাঙা হয়ে ওঠে। স্বামীজি সামনের ছেলে দুটির একটিকে ইশারায় ডাকেন। কি দু একটি কথা বলেন। এদের ঠিকানা জেনে নিয়ে মনে রাখতে অনুরোধ করেন তাকে। তারপর এদের জানান এই ছেলেটি গিয়ে তাদের নিয়ে আসবে এবং যতটা সম্ভব সুব্যবস্থা করে দেবে। নমস্কার প্রতি নমস্কারের পালা চুকিয়ে যাবার পরও বৃদ্ধা একটু এগিয়ে এসে বলেন, নাতনি লজ্জায় বলতে পারেনি বাবা। বলছিল এলাহাবাদ থেকে যে দল আসবেন তাদের একবার দেখতে পাওয়া সম্ভব কিনা। চেষ্টা করব মা, খুব চেষ্টা করব। 3 দিন ব্যাপী সম্মেলন। সকালে, দুপুরে, সন্ধ্যায়, 3 বারে। বারে বারেই দেখা হয়ে যায়। ব্যস্ত যাতায়াতের পথে, প্যান্ডেলে ঢোকবার গেটে। হয়তো দুটি একটি কথা, হয়তো শুধু একটি সন্দেহ আর একটি সশ্রদ্ধ দৃষ্টির বিনিময়, হয়তো দ্রুত ভাষায় এলাহাবাদের দলের সন্ধান নেওয়ার প্রতিশ্রুতি দান। স্টেশনে ভিড়, পথে ভিড়। কেউ বলছে 20,000 লোক জড়ো হয়েছিল, কেউ বলে 50,000। অনুমানের মা বাপ নেই। জোয়ারের জলের মতো যে ভিড় এসেছিল, ভাঁটার টানের মতো সরেও গেল সে ভিড়। কাশির পথ আবার কিছু সহজ হয়েছে।
স্বামীজি নিজের প্রয়োজনে 2-1 দিন থেকে গেলেন। জ্যোৎস্নায় একতলার ছাদে বসে আছেন ঠাকুমার নাতনি। চাঁদু গেছে বাইরে খেলতে। নতুন বন্ধু জুটেছে। বাইরে দাসী ছিল বসে, তার সঙ্গে স্বামীজি এলেন। এসেছেন? ভুলুণ্ঠিতা দুটি নারীর কাছ থেকে তাড়াতাড়ি সরে গিয়ে স্বামীজি বলেন, কি করছেন? সন্ন্যাসীর প্রণাম গ্রহণ নিষেধ। শুনুন, স্বামী নিরয়ানন্দকে নিয়ে এসেছি, বাইরে গাড়িতে অপেক্ষা করছেন। বৃদ্ধা আবেগ বিগলিত স্বরে বলেন, নিয়ে এসেছ? হ্যাঁ, পরিচয় কিছু পেয়েছ বাবা? পেয়েছি। তিনি পরিচয় স্বীকার করেছেন। তিনিই আপনাদের। বাবা, বাবা, তুমি কি স্বয়ং দেবতা? তুমি? শুনুন, অত অধীর হবেন না। একবার এদের দেখা সাক্ষাৎ করতে দিন। তিনি কথার ছলে আমার কাছে তার ভিতরের ইচ্ছে ব্যক্ত করেছেন। বলেছেন, সন্ন্যাস জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। একে তিনি সম্মেলনে দেখেছেন, চিনতেও পেরেছেন। হয়তো অনুরোধ করলে তিনি আবার সংসার আশ্রমে ফিরে যেতে পারেন। বাবা, কি কথা শোনালে! কৃতজ্ঞ বৃদ্ধার মুখে এর বেশি আর কথা জোগায় না। ব্যস্ত হয়ে ছুটে যেতে চান তিনি নিচের তলায়। কিন্তু তার আঁচল টেনে আটকে রানী স্থির স্বরে বলে, কিন্তু তেমন অন্যায় অনুরোধ আমরা করব কেন? আহা, সে তো নিজেই। থামো ঠাকুমা, আপনি শুনুন। তাকে বলবেন, তাকে উচ্চ মার্গ থেকে নামিয়ে আনবার স্পৃহা আমার নেই। বেশ তো, আপনি নিজেই বলবেন সে কথা। আমি দেখা করব না। দেখা করবি না? না। দেখা করবেন না? না। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই। নিজের মন আমি স্থির করে ফেলেছি। আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। কিন্তু সে তো শুধু আপনার মনকে আপনি ভোলানো। সহসা দুটি কালো চোখে বিদ্যুতের অগ্নিশিখা জ্বলে ওঠে। সে তো সবাই ভোলাচ্ছে। ওরে হতভাগী, ডুকরে ওঠেন ঠাকুমা। একবার দেখা কর। না।